একটি মৃত্যু কূপে আমরা এই শহরকে রূপান্তর করেছি। যদি ঢাকা শহর নিয়ে ইশতেহারে কিছু না থাকে, আমরা ঢাকার মানুষরা আপনাদেরকে ভোট দিব না। গ্রামে নানান সংকটে কাটছে জীবন, তাই ভাগ্যের চাকা ঘোরাতে এক বুক স্বপ্ন নিয়ে প্রবেশ করলেন জাদুর শহর ঢাকায়। এখানেই শুরু হলো আপনার জাদুঘরমুখী যাত্রা। একজন মানুষের প্রথম চাওয়া থাকার জায়গা। ঢাকায় নিজের সাধ্যের মধ্যে সেই বাসস্থান খুঁজে পাওয়া দুঃসাধ্যই বটে, কারণ এই শহরে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয়ের সামঞ্জস্যপূর্ণ ফ্ল্যাট আছে মাত্র 2 থেকে 5%। একে তো বাড়তি ভাড়া, তাও আবার বাড়বে প্রতি বছর। কিন্তু বাড়তি ভাড়া দিয়ে থাকলেও সেই বাসায় আপনার থাকবে না কোনো অধিকার, মিলবে না পর্যাপ্ত গ্যাস পানীয়। যে কোনো সময় আগুনে পুড়ে বা ভূমিকম্পের মৃত্যুকে মাথায় নিয়েই আপনাকে বাস করতে হবে সেই ঘরে। যারা একটু নিম্নবিত্ত, অর্থ সংকটে ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের থাকতে হয় বস্তিতে। আর বস্তির জীবন মানেই এক দুঃসহ জীবন। সেখানে যথাযথভাবে মেলে না মানুষের মৌলিক অধিকারগুলোর কোনোটিই। তবে বস্তির মানুষের ভূমিকম্প ঝুঁকি কম থাকলেও ষড়যন্ত্রের আগুনে প্রায় পুড়ে যায় তাদের সহায় সম্বল ও স্বপ্নগুলো। পরিসংখ্যান বলছে, শুধু ঢাকার সবচেয়ে বড় বস্তি করাইলি পুড়েছে গত 12 বছরে 10 বার। এই শহরের ধারণ ক্ষমতা যতটা, তার কয়েক গুণ বেশি মানুষ বসবাস করেন ঢাকায়। তার মধ্যে আবার ইট পাথরে ঢেকে দেওয়া হয়েছে এই নগরীকে। ফলে বিপুল চাহিদার তুলনায় ডিসচার্জের সুযোগ না থাকায় ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর নামছে প্রতি বছরে 3 মিটার করে। এখন যেটুকু পানি মিলছে সেটাও উচ্চমাত্রায় দূষিত, যা তিলে তিলে মারছে ঢাকাবাসীকে। বিশেষজ্ঞদের শঙ্কা, খুব শিগগিরই পানির অভাবে মৃত শহরে পরিণত হতে পারে ঢাকা শহর। এ তো গেল ঘরের ভেতরের কথা। ঘর থেকে বের হলে মৃত্যু যেন আরও কাজ দিয়ে ঘুরবে আপনার। ঘর থেকে বেরিয়ে প্রথমেই প্রয়োজন পরিবহন, কিন্তু সড়কে বেরিয়ে দেখবেন নেই পর্যাপ্ত পরিবহন। ধাক্কাধাক্কি করে লক্কর ঝক্কর কোনো একটি বাসে ঝুলে উঠতে পারলেও একটু পরেই আটকে যেতে হবে যানজটে, যেখানে 1 ঘন্টার পথ পার হতে আপনার লেগে যেতে পারে 3 ঘন্টারও বেশি। গবেষণা তথ্য অনুযায়ী এভাবেই ঢাকায় প্রতিদিন যানজটে মানুষের যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয় তার আর্থিক মূল্য 140 কোটি টাকার বেশি। যানজটের দিশা না পেয়ে হেঁটে চলে যাবেন, তারও উপায় নেই। হয়তো ফুটপাত ভাঙাচোরা, না হয় রয়েছে বেদখলে, যার সঙ্গে সরাসরি জড়িত রাজনীতিবিদরা, তাই কথা বলারও সুযোগ নেই। শুধু তাই নয়, হাঁটার পথে ওপর থেকে বিভিন্ন ভারী বস্তু পড়তে পারে আপনার উপর, বা ঝুলে থাকা বিদ্যুতের তারও যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ। এসব কিছু না হলেও ছিনতাইকারীর কবলে পড়ার সংখ্যা খুব একটা কম নয়। কখনো মূল্যবান বস্তুর বিনিময়ে প্রাণ বাঁচতে পারে, কখনো হারাতে পারেন প্রাণটাও। পরিসংখ্যান বলছে, এই শহরে বসবাসকারীদের 25% মানুষ জীবনে একবার হলেও ছিনতাইকারীর কবলে পড়েছেন। ঢাকার পথে চলতে গিয়ে আপনার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে পড়বেন আরও বড় বিপত্তিতে, কারণ ঢাকার প্রায় 1 লাখ মানুষের বিপরীতে পাবলিক টয়লেট রয়েছে মাত্র একটি, যার ফলে রাস্তার পাশেই মলমূত্র ত্যাগ করতে হয় বেশিরভাগ মানুষকে। এই শহরের প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন সেই সুযোগও নেই, কারণ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, শুধু বায়ু দূষণের কারণে ঢাকায় মানুষের গড় আয়ু কমছে 7 বছর 7 মাস করে। দূষণ থেকে বাঁচতে প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ, কিন্তু অপরিকল্পিত নগরী ঢাকায় নেই পর্যাপ্ত সবুজ ভূমিও। ফলে গরমের দিনে তাপপ্রবাহে নাকাল অবস্থা হয় নগরবাসীর। গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য হাহাকার শুরু হয় এই শহরে, কিন্তু সে বৃষ্টিও অভিশাপ হয়ে আসে ঢাকাবাসীর জন্য, কারণ একটু বৃষ্টি হলেই ঢাকায় শুরু হয় জলাবদ্ধতা, যার প্রধান কারণ নগরীর খাল, বিল ও জলাধারগুলো ভরাট করে ফেলা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে ঢাকায় ত্বরান্বিত হচ্ছে আরও অনেক সংকট, বাড়ছে ডেঙ্গুর মতো রোগও। কিন্তু অসুস্থ হলে আপনি চিকিৎসা নিতে যাবেন, তারও পর্যাপ্ত ব্যবস্থা নেই এই শহরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় প্রতি 1000 মানুষের বিপরীতে হাসপাতালের শয্যা আছে মাত্র 0.4টি।
চিকিৎসাহীনতায় মারা গেলেও নেই মুক্তি, কারণ ঢাকায় ৩.৫ হাতের একটি স্থায়ী কবর পেতে আপনাকে গুনতে হতে পারে ৪ কোটি টাকা পর্যন্ত। এই টাকা না দিতে পারলে কয়দিন পর অস্তিত্ব হারিয়ে ফেলবে আপনার কবরটাও। বিশেষজ্ঞরা মনে করেন ঢাকার এত সমস্যার মূলে রয়েছে রাজনৈতিক সদিচ্ছা ও সুষ্ঠু পরিকল্পনার সংকট। তবে এই শহরকে বাঁচাতে এখনই উদ্যোগ না নিলে খুব শিগগিরই মৃত শহরে পরিণত হতে পারে বাংলাদেশের রাজধানী। একটি মৃত্যু কূপে আমরা এই শহরকে রূপান্তর করেছি এবং সেটি কোনো একটি সরকার যে এটার জন্য এককভাবে দায়ী তা নয়। আমরা ক্রমাগতভাবে একের পর এক সরকারকে দায়িত্ব গ্রহণ করতে দেখেছি, রাজনৈতিক সরকার কিংবা অন্য কোনো বিশেষ বিবেচনার সরকার। সর্বক্ষেত্রেই আমরা এই শহরকে বসবাসযোগ্যতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থতার পরিচয় আমরা লক্ষ্য করেছি এবং সেইখানে আমাদেরকে তাৎক্ষণিকভাবে কেউ তো কোনো সমাধান দিতে পারে নাই, ভবিষ্যতের জন্য কোনো আলোকবর্তিকাও এই পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। আগামী দিনের বিশেষ করে এই রিফর্মের স্লোগান নিয়ে দেশের নতুন সরকার যে আগামী দিনে আসবে তাদের কাছে স্বাভাবিক মৃত্যুর একটা দাবি তারা করতেই পারে, তা স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা তাদের কাছে তারা আশা করতেই পারে। সেই কারণে ঢাকা শহর একটা মডেল হিসাবে যদি আমরা চিন্তা করে থাকি এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, টেকনোলজি, শিক্ষা, চিকিৎসা সকল বিবেচনায় গুরুত্বপূর্ণ একটি জায়গা চিন্তা করলে এই শহরকে ঢেলে সাজানোর, এই শহরকে বসবাসযোগ্য তৈরি করার পরিকল্পনা যারা সঠিকভাবে দিতে পারবে তারাই কিন্তু আগামী দিনে সারা দেশের পরিকল্পনাটি সঠিক করতে পারবে বলে মানুষের বিশ্বাস। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে ঢাকা বাঁচানোর সুনির্দিষ্ট ইশতেহার দেওয়ার দাবি এবারের ক্ষমতা পরিবর্তনের মূল শক্তি তরুণদের। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এখানে আবার নির্বাচন হবে, আমরা চাই এমন সরকার যারা আসলে ঢাকাকে ঢেলে সাজাবে, ঢাকা নিয়ে তাদের সুনির্দিষ্ট প্ল্যান থাকবে এবং এই ঢাকাকে গড়ে তোলাই আসলে অন্য বাংলাদেশের নগরায়নটা হবে, যে সেখানেও যাতে মানুষ বাসযোগ্য একটা বাংলাদেশ পায়। যদি আমরা বাসযোগ্য ঢাকা গড়তে এখন না পারি তাহলে এটা আর কখন গড়ব? আমাদের দিক থেকে মানে ইয়ুথদের দিক থেকে বা রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে, ঢাকাকে যেন আসলে নতুন রূপে কিভাবে আসলে ফিরিয়ে আনা যায় এবং গাছের পাতা যেরকম, গাছের যে কলি আছে, গাছের যে নতুন পাতা সেটা যেভাবে সতেজ হয়, ঢাকাকে যেন সেভাবে আমরা সতেজ করতে পারি এবং সকলের বসবাসযোগ্য একটি নগরী হিসাবে গড়ে তুলতে পারি। রাজনৈতিক দলগুলোর কাছে আমার প্রত্যাশা থাকবে একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, একজন ইউথ হিসেবে, যে ঢাকাকে সেই প্রকৃত সবুজায়ন ঢাকায় বাস্তবায়নের জন্য তাদের যেন এই নির্বাচনী ইশতেহারে সবার আগে ঢাকাকে বাঁচানোর ইশতেহার এবং কার্যক্রম থাকে। নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন, ইশতেহারে ঢাকা বাঁচানোর সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে না পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বয়কট করতে হবে সেই সব রাজনৈতিক দলকে। আগামী দিনের ভবিষ্যতের বসবাসযোগ্যতার এবং নাগরিক সুবিধা নিয়ে আসার, সেটি যদি গ্রামও হয়, সেখানে মানুষের বসবাসযোগ্যতা যে সুবিধাগুলো যে রাজনৈতিক দল সঠিকভাবে উপস্থাপন করতে পারবে এবং সেটি বাস্তবায়নের সঠিক রূপরেখা উপস্থাপন করতে পারবে, আগামী নির্বাচনে তারাই এগিয়ে থাকবে। সেক্ষেত্রে ঢাকা একটি রোল মডেল হতে পারে। ঢাকা কেন্দ্রিক পরিকল্পনাটি কোন রাজনৈতিক দলের কেমন এবং তার উপরে মানুষের বিশ্বাসযোগ্যতা এবং আস্থা কেমন তৈরি হচ্ছে তার উপরে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ ক্ষমতায় আসার বিষয়টি শক্তিশালীভাবে ভূমিকা রাখবে। এই শহরকে বাঁচানোর জন্য প্রতিটা দলের ইশতেহারে আমাদের বলতে হবে যে আমরা ঢাকা শহরকে নিয়ে কী করব। যদি ঢাকা শহর নিয়ে ইশতেহারে কিছু না থাকে, আমরা বলবো যে না, আপনাদের ইশতেহারে নাই, অথবা আমরা ঢাকার মানুষরা আপনাদেরকে ভোট দিব না। এটাই তো আমাদের জনগণের শক্তি, এটাই গণতন্ত্র, যে আপনি বড় বড় কথা বলবেন অথচ আমার প্রাত্যহিক যে আমার সমস্যাগুলো সেগুলো নিয়ে কিছু বলবেন না, মানুষের বেঁচে থাকবে না মরে যাবে সেগুলো নিয়ে কিছু বলবেন না, তাহলে সেই দলকে আমরা কেন ভোট দিব? তাই আমাদের শুধু একটি দলের কাছে, প্রত্যেকটি দলের কাছে আমাদের নিবেদন থাকবে, করজোরে আবেদন থাকবে যে আপনারা ঢাকা শহরকে বাঁচান, ঢাকা শহরের জন্য আপনারা কিছু বলেন যে আপনারা কি করবেন। তারা যদি বলেন, তারা যদি চিন্তা করা শুরু করেন, তারা কেউ বোকা না, তারা অবশ্যই তারা সেটা করতে পারবেন এবং আমাদের বিশ্বাস। তবে যদি কেউ এটা না বলেন, আমরা তাদেরকে ভোট দিব। সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে ঢাকাকে বাঁচানো গেলে সারা বাংলাদেশ বাঁচবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা মানেই বাংলাদেশ, এই ঢাকার পরিচয়ই বাংলাদেশকে চেনে পুরো বিশ্ববাসী। কিন্তু এমন একটি শহরের পরিচয়ে বাংলাদেশ পরিচিত হয়েছে
যেই শহরটি ধুকে ধুকে মরতে বসেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ঢাকাকে বাঁচানোর সময় এখনই। শুধু রাজনৈতিক দলগুলোর যেই নির্বাচনী ইশতেহার আসতে যাচ্ছে সেখানে যদি সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকে তাহলে ঢাকাকে যেমন বাঁচানো যাবে পুরো বাংলাদেশকেই। ইফাত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।